এই যে সংবিধান পাল্টে দেওয়া, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের এই বর্তমান পটভূমিকাতে? দেখুন, বাংলাদেশের সংবিধান শুধু একটি বই নয়। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জন্মের একটি দলিল, প্রামাণ্য দলিল। এবং এটি শুধু শুধু কেউ লিখে দেয়নি। এটি লেখা হয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তের অক্ষরে, যারা ১৯৭১-এ এই দেশটা স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে। এই সংবিধান লেখা হয়েছে ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে, অসংখ্য মুক্তিযোদ্ধার ত্যাগের বিনিময়ে। সেই সংবিধানটি বাংলাদেশটাকে কেন স্বাধীন করা হয়েছিল, বাংলাদেশ এর স্বাধীনতার উদ্দেশ্য কি ছিল, বাংলাদেশ রাষ্ট্র কাঠামো কেমন হবে, বাংলাদেশের ভবিষ্যৎ কাঠামো কেমন হবে, সেটি কিন্তু তৈরি করেছিল এই সংবিধান। এই সংবিধানে সেটি লিপিবদ্ধ হয়েছিল। এবং আজকে গতকালকেই আমি একটি খবরে দেখলাম যে বাংলাদেশের এই মুহূর্তে যিনি প্রধান আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল বলা হয় যাকে, ওনার নাম আসাদুজ্জামান। উনি বিএনপি বা জামাতের ঘরানার লোক। উনি কাল একটি কথা বলেছেন যে চাইলে বাংলাদেশের সংবিধান বদলে ফেলাই যায়, কিন্তু বাংলাদেশের সংবিধান পৃথিবীর মানে টপ লেভেলের সংবিধানের মধ্যে অন্যতম। সেটি গবেষণা থেকে শুরু করে অন্য অন্য বিষয় নিয়ে তিনি ব্যাখ্যা করেছেন। সুতরাং বাংলাদেশের সংবিধান যদি রাষ্ট্রের ভিত্তি, বাংলাদেশে ১৯৭১ সালে যে চেতনার উপরে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়, সেটি ছিল একটি ৪ দফা প্রস্তাবনা, যেটাকে আমরা পরবর্তীতে মুজিববাদ নামে চিনি, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, হ্যাঁ, এবং ধর্মনিরপেক্ষতা, হ্যাঁ। আর এই যে যে ব্যাপার, এখানে মানে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কাঠামোর জন্যই কিন্তু বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটির জন্ম হয়েছিল পাকিস্তান থেকে মানে বের হয়ে। কারণ বাংলাদেশের, আমি বারবার যে কথাটি বলার চেষ্টা করি বা বলে থাকি, যে বাংলাদেশ রাষ্ট্র কিন্তু কোনো ধর্মীয় রাষ্ট্র না। এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এটা সবার রাষ্ট্র। মূলত এই রাষ্ট্রটি বাঙালির রাষ্ট্র। যারা বাঙালি ভাষাভাষী, তাদের এই রাষ্ট্রটি। তারা বাঙালির জন্যই বঙ্গবন্ধু একটি আলাদা রাষ্ট্র কাঠামো তৈরি করেছিল, এবং তাদের সংস্কৃতি বাংলা, তাদের কালচারাল বাঙালি যারা, তারাই এই রাষ্ট্রের মালিক। তো সেই বাংলাদেশটাকে তৈরি করা হয়েছিল যে ভিত্তির উপর, সেই ভিত্তি হচ্ছে সংবিধান। সেখানে লিপিবদ্ধ আছে যে সংবিধান অনুযায়ী দেশ কিভাবে চলবে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই তো মুছে দিতে একেবারে উদ্যত হয়ে রয়েছেন মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, আমি সে কথাই বলছি। সেই সংবিধানটি যদি আপনি ফেলে দেন, তাহলে বাংলাদেশটি আর থাকে না। সেখানে বঙ্গবন্ধু থাকে না, মুক্তিযুদ্ধও থাকে না। তো এদের তো মূলত প্ল্যানিং সেটাই। এরা পাকিস্তানের দ্বারা প্রভাবিত একটি চক্র, যে চক্রটি এখন বাংলাদেশটাকেই মুছে ফেলতে চায়। যে বাংলাদেশ স্বাধীন করাটাকে তারা ভুল মনে করে, এই বাংলাদেশের যুদ্ধটাকে তারা ভুল মনে করে। তারা বঙ্গবন্ধুকে বলে ভারতের চর, ভারতের অনুসারী হয়ে, ভারতের দালালি করে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিল। তো যাদের মন মানসিকতা এই পর্যায়ে, তারা বাংলাদেশটাকে অস্বীকার করবে, এটাই স্বাভাবিক। তারা বাংলাদেশের যে মূল ভিত্তি সংবিধান, সেটাকে মুছে ফেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর প্রচন্ড ভয়াবহতা রয়েছে। বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের সপক্ষের অবস্থান করে, যারা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে, চেতনা লালন করে, সেই মানুষের রক্তে কিন্তু এখনো সেই মানে সংগ্রামের বীজ আছে, যে বীজ ৭১-এ তার পূর্বসূরীরা বপন করে গেছে। সেই বীজ থেকে যে চারা গজিয়েছে, যে মহিরুহ রূপ ধারণ করেছে, তাকে এত সহজে কেটে ফেলা যাবে না। এটিকে নিঃসন্দেহে হাত পুড়ে যাবে। আগুনে হাত দিলে যেমন মানুষের হাত পুড়ে যায়, এই সংবিধানে হাত দিলে সেই হাতটি পুড়ে যাবে। সম্প্রতি সময় একটি মুক্তিযোদ্ধাদের সমাবেশে একজন মুক্তিযোদ্ধা বলেছেন, তিনি আওয়ামী লীগ করেন না, তিনি বিএনপির রাজনীতি করেন, তিনি বেগম জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান। তিনি বলেছেন যে সংবিধানে হাত দিলে প্রয়োজন আরেকটি মুক্তিযুদ্ধ হবে। এবং সত্যিকার অর্থেই বাংলাদেশে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি এই সংবিধানের মূল কাঠামোর দিকে এই সরকার হাত দেয়, তাহলে মুক্তিযুদ্ধ আরেকটি অনিবার্য, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনিবার্য হয়ে পড়বে, এবং এটা হওয়া বাধ্যতামূলক। আরেকটি কথা হচ্ছে যে যারা এই সংবিধানটি পরিবর্তন প্রযোজনের হাত দিয়েছে, এদের কোনো রাইট নেই। কেন রাইট নেই? কারণ সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ আবশ্যক। বাংলাদেশে এই মুহূর্তে কোনো সংসদ নেই, কোনো সংসদ সদস্য নেই। তাহলে এই সংবিধান কারা পরিবর্তন করছে? তাদের রাইট কে দিল? এই সংবিধান পরিবর্তন হলে তো সংবিধানের আলোকে তাকে করতে হবে। সংবিধান সেই রাইট তাদেরকে দেয়নি।
সুতরাং তারা যেটা করছে এটা অসাংবিধানিক, আর এই অসাংবিধানিক কাজের একমাত্র, এই অপরাধের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তারা যদি সেটা ভুলে যায় তাহলে তারা ভুল করবে। দেখুন, আমাদের দেশের একটা গল্প আছে প্রচলিত যে হুম সম্রাট জাহাঙ্গীর একবার আহ ঢাকায় তাকে ওখানকার যিনি আহ রাজা ছিলেন তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনার নামে জাহাঙ্গীরনগর নামে ঢাকায় একটি শহর করা হয়েছে, একবার এসুন দেখে যান। হুম তো জাহাঙ্গীর তখন দেখতে গেলেন ঢাকাতে। উনি বুড়িগঙ্গার তীরে সকালবেলায় একবার হাঁটতে বেরোলেন। তো দেখলেন যে নদীর যে বুড়িগঙ্গার জল এটি আহ পূর্ব দিকে হচ্ছে, স্রোত যাচ্ছে। হুম এরপর উনি বিকালে আবার বুড়িগঙ্গা তীরে গিয়ে দেখলেন যে সেই একই স্রোত পশ্চিমে যাচ্ছে। হুম তো সকাল বিকাল যে বঙ্গের মানে চরিত্র চেঞ্জ হয়, সেখানে সম্রাট জাহাঙ্গীর বললেন যে আমি আর এক বিন্দুর জন্য থাকতে চাই না, হুম এখানে সকালের ঘটনা বিকালে বদলে যায়, সেই দেশে থাকা আমার জন্য নিরাপদ নয়। তো বাংলাদেশটা, বঙ্গভূমিটা এরকমই, যে যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে কোনো সময়। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, হুম বাংলাদেশের পরবর্তী স্বৈরাচার যদি নানা আন্দোলন, বঙ্গবন্ধু তো মাত্র 3.5 বছর বেঁচে ছিলেন দেশ হুম স্বাধীনের পর। হুম তারপর ওনাকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের পর কি কেউ ভেবেছেন যে তার দল আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসবে? তার দল আওয়ামী লীগ 5বার রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারপর। এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে শহীদুল ভাই, একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে নির্বাচনটাকে করানো। তো তিনি যে টাইম লাইনটা দিয়েছেন তার মধ্যে কি আদৌ সেই নির্বাচনটা করা সম্ভব হবে? না, একটি অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে এটাই আমাদের দেশে অসাংবিধানিক। এটা আমাদের সংবিধানেও নেই, হুম এটা আমাদের আইনেও নেই। তো সেই অসাংবিধানিক সরকারটি গঠন করার মূল উদ্দেশ্য ছিল একটি জরুরি অবস্থাকে ট্যাকল দেওয়া। যে দেশে যেহেতু একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে, হুম দেশের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন, হ্যাঁ, তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী, যদিও সেটা নিয়ে বিতর্ক রয়েছে, হুম একটি সরকার গঠন করা হয় যার প্রধান করা ইউনূসকে। এই সরকারের প্রধান দায়িত্বই ছিল একটি স্থিতিশীল বাংলাদেশ গঠন করে দেওয়া। কিন্তু গত 1 বছরে ইউনূস বাংলাদেশটাকে আরো অশান্ত করে দিয়েছে, হুম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশে। এখন এখানে প্রতিদিন মব সন্ত্রাস হচ্ছে, এখানে মব সন্ত্রাস করে মন্দির ভাঙা হচ্ছে, হুম হিন্দু নারী রেপ করা হচ্ছে, এখানে আওয়ামী লীগের নেতাকর্মীকে প্রতিদিন খুন করা হচ্ছে। রাষ্ট্রের যারা দায়িত্বশীল লোক ছিলেন, সাংবিধানিক পদমর্যাদা সম্পন্ন লোক ছিলেন, হুম তাদেরকে মব সন্ত্রাস করে মারা হচ্ছে, পুলিশে ধরে দেওয়া হচ্ছে, জুতো পেটা করা হচ্ছে। রাষ্ট্রের যারা জন্মদাতা সেই মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। সুতরাং এই 1 বছর ইউনূস দেশটাকে জাহান্নামে পরিণত করেছে, নরকে পরিণত করেছে। সেই নরক বাস থেকে মানুষ ফেরবার জন্য এখন উতলা হয়ে আছে। ডক্টর ইউনূসের যে প্রশ্নটি আপনি করলেন যে প্রধান কাজ ছিল হুম নির্বাচন, কিন্তু উনি সেই নির্বাচন দিচ্ছেন না। হুম কেন দিচ্ছেন না? উনি চান বাংলাদেশে সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে ক্ষমতাসীন করতে, যেটা নেতৃত্ব দিচ্ছে এখন জামাত ইসলাম। হুম কিন্তু 2008 সাল যে নির্বাচনটিকে আমরা সর্বশেষ গ্রহণযোগ্য নির্বাচন বলে জানি, সেই নির্বাচনে এই জামাত ইসলামের ভোট ছিল 4 সামান্য কিছু ভোট, মানে 5ও না। তো এই 5% জনগণকে সাপোর্ট দিয়ে একটি জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য ইউনূস এখন মদত দিয়ে যাচ্ছে সেই হুম শক্তিকে। হুম আর 95% মানুষ যারা মুক্তিযুদ্ধকে ওন করে, যারা চায় না এই ধরনের সন্ত্রাস, এই ধরনের সাম্প্রদায়িক শক্তির উত্থান হোক, তাদেরকে উনি অবজ্ঞা করছেন।